ওয়েলকাম টু পিকে স্টাডি স্কুল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের ইতিহাস বিষয়ে যে 6 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রথমে একইটা হচ্ছে সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। একে আছে মেগালিথ বলা হয়, এটা হবে পাথরের সমাধিকে। এরপর দুইটা আছে ঋগ্বেদে রাজা ছিলেন, এটা হবে গোষ্ঠীর প্রধান। এরপর তিনটা আছে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন, এটা হবে বাবা। এরপর চারিটা হচ্ছে মহাজনপদ গড়ে উঠেছিল, এটা হবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এরপর পাঁচে যেটা হচ্ছে পার্শ্বনাথ ছিলেন, এটা হবে জৈন তীর্থঙ্কর। এরপর ছয়টা হচ্ছে আর্যসত্য কোন ধর্মের অংশ, এটা হবে বৌদ্ধ। এরপরে সাতটা হচ্ছে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, এটা হবে শাক্য বংশে। এরপরে আটেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ, এটা হবে ত্রিপিটক। এরপর নয়টা হচ্ছে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়, এটা হবে রাজগৃহে। এরপর 10টা হচ্ছে দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদ ছিল, এটা হবে অসম। এরপরে দুই দাগে যেটা হচ্ছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। কস্তম্ভে একইটা হচ্ছে মগধের রাজধানী, এটা হবে রাজগৃহ। এরপর দুই আছে মহাকশ্যপ, এটা হবে প্রথম বৌদ্ধ সংগীতি। এরপরে তিনটা হচ্ছে দ্বাদশ সংঘ, এটা হবে জৈন ধর্ম। এরপর চারিটা হচ্ছে বেদ, এটা হবে বেদ। এরপরে পাঁচটা হচ্ছে হিনজান মহাযান, এটা হবে বৌদ্ধ ধর্ম। এরপর তিনের দাগে যেটা আছে সত্য মিথ্যা লেখো। প্রথমে একে আছে সেলিউকাস ও চন্দ্রগুপ্তের মধ্যে চিরকাল শত্রুতা ছিল, এটা মিথ্যা হবে। এরপর দুই আছে সুয়ানজাং চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন, এটা মিথ্যা হবে। এরপর তিনে আছে মৌর্য আমলে মেয়েরাও মহামাত্রের দায়িত্ব পেতেন, এটা সত্য হবে। এরপর চারিটা হচ্ছে কুষাণ যুগে সোনার মুদ্রার চালু ছিল না, এটা মিথ্যা হবে। এরপর পাঁচে আছে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গোনা চালু করেন, এটা সত্য হবে। এরপরে চারিদিকে আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে ভারতের উপমহাদেশে সোনার মুদ্রাকে চালু করেন, তবে বিম কৎফিসেস। এরপরে হচ্ছে তিনি কোন বংশের শাসক, এটা হবে কুষাণ বংশের। এরপরে দুইটা আছে মগধ ও বৃজ্জি মহাজনপদ দুটির মধ্যে কি কি পার্থক্য তোমার চোখে পড়ে। এর উত্তরটি হলো এই যে ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ মহাজনপদ হলো মগধ ও বৃজ্জি। মগধ বৃজ্জি পার্থক্য, এক হচ্ছে মগধ ছিল রাজতান্ত্রিক, এখানে রাজারা শাসন করতো। এটা বৃজ্জি হবে গণতান্ত্রিক, এখানে জনগণ আলোচনা করে শাসন চালাতো। এরপর যেটা হচ্ছে দুই, মগধের রাজা প্রজাদের কাছ থেকে প্রয়োজনে সহজে বাড়তি কর আদায় করতে পারত, বৃজ্জির শাসকরা প্রজাদের কাছ থেকে প্রয়োজনে সহজে বাড়তি কর আদায় করতে পারত না। এরপরে যেটা আছে তিনি আর্য সত্য কাকে বলে, এর উত্তরটি হলো বোধি লাভ করার পর বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসেবে যে 4টি সত্য পালনের উপদেশ দেন তা আর্য সত্য বা চতুরার্য সত্য নামে পরিচিত। চতুরার্য সত্য হলো, এক হচ্ছে মানুষের জীবনে দুঃখ আছে, দুই দুঃখের কারণ আছে, তিন দুঃখ দূর করা যায়, চার দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ আছে। দুঃখ দূর করার জন্য এই মার্গই হলো অষ্টাঙ্গিক মার্গ। এরপর এটা হচ্ছে চারে বৈদিক যুগে প্রত্নতত্ত্ব সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো সময়কাল হরপ্পার নব সভ্যতার অবসানের পর বৈদিক যুগে গ্রামীণ সভ্যতার প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়। উত্তর ভারতের বিভিন্ন এলাকার খ্রিস্টপূর্ব 1600 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দ বা তারপরের সময়ে বৈদিক যুগে প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়। বৈদিক যুগে প্রত্নস্থল, বৈদিক যুগে প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় হরিয়ানার ভগবানপুরায় এবং অহিচ্ছত্র, হস্তিনাপুর, অত্রঞ্জিখেরা, নোহ প্রভৃতি জায়গায়। প্রাপ্ত জিনিসপত্র, বৈদিক যুগে প্রত্নস্থল থেকে পাওয়া গেছে ধূসর রঙের মাটির পাত্র, তামা, ব্রোঞ্জের গয়না ও লোহা তৈরি তীরের ফলা, বর্ষার ফলা, পেরেক, ছোড়া প্রভৃতি। তিনি যেটা আছে তাছাড়া বড়শি, মাটির তৈরি বাসন, বিভিন্ন পাত্রের গায়ে আঁকা ছবি, মানুষ ও পশু মূর্তি প্রভৃতি পাওয়া গেছে। এরপর এটা হচ্ছে এ যুগে ঘোড়া ছিল অন্যতম পালিত পশু এবং তারা ঘোড়ায় টানা রথ ব্যবহার করত, তার প্রমাণ পাওয়া যায়। এরপর এটা হচ্ছে 5-এর আগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে বৈদিক যুগে অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো
বৈদিক যুগের অর্থনীতির কথাও বেদ থেকে জানা যায়। আদি বৈদিক যুগের অর্থনীতির থেকে পরবর্তী বৈদিক যুগের অর্থনীতিতে সে অনেক বদল ঘটেছিল, বেদ থেকে তার ইঙ্গিত পাওয়া যায়। বৈদিক সভ্যতার অর্থনীতি প্রথমে আছে পশু সম্পদ। আদি বৈদিক যুগে কৃষির তুলনায় পশুপালন ছিল বেশি গুরুত্বপূর্ণ। সমাজে প্রধান সম্পদ ছিল গবাদি পশু। যার যত গবাদি পশু সে তত বেশি ধনী বলে পরিচিত ছিল। তখন সম্পদ হিসেবে ঘোড়ারও চাহিদা ছিল। এরপর এটা হচ্ছে কারিগরি শিল্প। এটা হচ্ছে আদি বৈদিক যুগ। আদি বৈদিক সমাজে কারিগরি শিল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল একে হচ্ছে কাঠের কারিগরি শিল্প। কাঠ দিয়ে আসবাস, বাড়িঘর, রথ প্রভৃতি তৈরি হতো। দুই হচ্ছে চামড়া দিয়ে তৈরি হতো তলি, ঘোড়ার লাগাম প্রভৃতি। তিন, এই সময় সুতো ও ভেড়ার লোম দিয়ে পোশাক বানানো হতো। এরপর চার হচ্ছে এই সময় সোনা দিয়ে গয়না ও তামা দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি বানানো হতো। এরপর এটা আছে বিতে পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগে লোহা ও অন্যান্য ধাতুর কারিগরি শিল্পের উন্নতি ঘটেছিল। এই সময় লোহা দিয়ে অস্ত্রশস্ত্র ও বিভিন্ন চাষের জিনিসপত্র তৈরি হতো। দুই, এ যুগে ধনুক, তীর, ধনুকের চিলা প্রভৃতি তৈরি কারিগর ছিল। তিন, বিভিন্ন রকমের ধূসর রঙের মাটির পাত্র এই সময় তৈরি হতো। এ যুগে কামার, কুমোর, জেলে, চিকিৎসক প্রভৃতি পেশার মানুষের কথা জানা যায়। এরপর যেটা হচ্ছে কৃষি। পরবর্তী বৈদিক যুগে গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলে কৃষিকাজ শুরু হয়েছিল। এ সময়ে প্রধান ফসল ছিল যব, গম, ধান প্রভৃতি। এরপর যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। আদি বৈদিক যুগে ব্যবসা বাণিজ্য বিশেষ চল ছিল না। পরবর্তী বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যে কিছু কথা জানা যায়। বৈদিক যুগে প্রধান জিনিসপত্র বিনিময় করা হতো। মনে করা হয় কিছু ক্ষেত্রে নিষ্ক ও শতমান নামের মুদ্রার ব্যবহার হতো। এরপরে দুইটা হচ্ছে মেগালিথ সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো মেগালিথ হলো বড় পাথরের সমাধি। প্রাচীন ভারতে লোহার ব্যবহারের সঙ্গে এই সমাধি সম্পর্ক খুঁজে পাওয়া যায়। বিভিন্ন অঞ্চলে জনগোষ্ঠীর বড় বড় পাথর দিয়ে পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি চিহ্নিত করত। বড় পাথর দিয়ে চিহ্নিত এই সমাধিগুলো নানা রকম ফের দেখতে পাওয়া যায়। কোথাও আকাশের দিকে তাকিয়ে থাকা বড় একটি পাথর, কোথাও বৃত্তাকারে সাজানো অনেক পাথর, কোথাও অনেকগুলি পাথর ঢাকা দেওয়া রয়েছে একটা বড় পাথর দিয়ে, কোথাও বা পাহাড় কেটে বানানো গুহার ভিতর সমাধি। এই সব সমাধিগুলো থেকে মানুষের কঙ্কাল ও তার ব্যবহারের জিনিসপত্র পাওয়া গেছে। কাশ্মীরের বুরজাহোম, রাজস্থানের ভরতপুর, ইমানগাঁও বিখ্যাত মেগালিথ কেন্দ্র। তবে এই বড় পাথরের সমাধিগুলো বেশি পাওয়া যায় দক্ষিণ ভারতে। এই সব জায়গায় কালো বা লাল মাটির বাসন, রূপোব্রোঞ্জের জিনিসও রয়েছে। ঘোড়া ও অন্যান্য জীবজন্তু, হাড়, মাছের কাঁটা ইত্যাদিও পাওয়া গেছে। ব্যবহার করা জিনিসের তফাৎ থেকে বোঝা যায় ওইসব সমাজের ধনী দরিদ্র ভাগ ছিল। জানা যায় যে কোনো জায়গায় একসঙ্গে একটি পরিবারে সমাধি দেওয়া হতো। এরপর এটা হচ্ছে তিনে চতুর্যাম ও পঞ্চম মহাব্রত কি? এর উত্তরটি হলো জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই 4টি মূল নীতিকে একসঙ্গে চতুর্যাম ব্রত বলা হয়। চতুর্যাম ব্রত, এক হচ্ছে প্রাণী হত্যা না করা, 2 হচ্ছে মিথ্যা কথা না বলা, 3 হচ্ছে অন্যের জিনিস জোর করে না নেওয়া এবং 4 হচ্ছে নিজের জন্য সম্পত্তি সঞ্চয় না করা। এরপর এটা হচ্ছে পঞ্চম মহাব্রত। জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্যাম ব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয়। এরপরে 4টা হচ্ছে কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় কেন? এর উত্তরটি হলো কুষাণ সম্রাট কনিষ্ক ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক। ঐতিহাসিক ভিনসেন্ট আর্থার স্মিথ বলেন যে বৌদ্ধ ধর্মের ইতিহাসে তিনি দ্বিতীয় অশোকের ভূমিকা পালন করেন। অশোকের ন্যায় তিনিও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি
এক হচ্ছে পুরনো বৌদ্ধ মঠ, বিহার ও চৈত্যগুলির সংস্কারের পাশাপাশি বহু নতুন মঠ, স্তূপ ও চৈত্য নির্মাণ করান। এরপর হচ্ছে অশোকের ন্যায় তিনি বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন। তাঁর রাজত্বকালে জলন্ধরে মতান্তরে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। এরপর তিনি হচ্ছে অশোকের ন্যায় তিনিও বহির্ভারতে বৌদ্ধ ধর্ম প্রচারে অগ্রসর হয়েছিলেন। তার পৃষ্ঠপোষকতা মহাযান বৌদ্ধ ধর্ম তিব্বত, চীন, জাপান, কোরিয়া ও মধ্য এশিয়া ছড়িয়ে পড়ে। এরপরে যেটা হচ্ছে 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে একইটা হচ্ছে ত্রিপিটক সম্পর্কে যা জানো লেখো। হিনজান ও মহাযান কি? এর উত্তরগুলি হলো প্রথমে হচ্ছে ত্রিপিটক সম্পর্কে। ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। সূত্রপিটক, বিনয় পিটক ও বিধর্ম পিটক, এই 3টি ভাগ নিয়ে ত্রিপিটক গঠিত। পিটক মানে ঝুড়ি। এই 3টি সংকলনকে 3টি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। সূত্রপিটক হলো গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশের সংকলন। এরপর হচ্ছে বিনয় পিটক হলো বৌদ্ধ সঙ্গের বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়মগুলির সংকলন। এরপর হচ্ছে অভিধর্ম পিটক হলো গৌতম বুদ্ধের প্রধান কয়েকটি উপদেশের আলোচনা। আর এরপরে যেটা হচ্ছে হিনজান মহাযান কি? মহাযান ও হিনজান হলো বৌদ্ধদের দুটি গোষ্ঠী। মহাযান যে বৌদ্ধরা বুদ্ধের মূর্তি পূজা করে পরিবর্তনকে সমর্থন করেন তারা মহাযান নামে পরিচিত। আর হিনজান হচ্ছে যে বৌদ্ধরা বুদ্ধদেবের দেখানো পথে চলতে চায় ও পরিবর্তনের বিরোধিতা করে তারা হিনজান নামে পরিচিত। কুষাণ সম্রাট কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সংহিতাতে মহাযান ও হিনজান আলাদা হয়ে যায়। এরপর 2 আছে চারবাক ও আজীবিক কারা? বৈদিক যুগের পড়াশোনা ও বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো। এর উত্তরগুলি হলো চারবাক ও আজীবিক জৈন ও বৌদ্ধ ধর্মে আগে ব্রাহ্মণ ও ব্রাহ্মণ ধর্মের বিরোধী গোষ্ঠী ছিল চারবাক ও আজীবিক। এদের দর্শন ছিল প্রথম ভারতীয় নাস্তিক দর্শন। চারবাকরা বেদ, বর্ণাশ্রম প্রথা ও যজ্ঞে পশু বলে বিরোধী ছিলেন। তারা স্বর্গের ধারণাতে বিশ্বাস করতেন না। এরপর যেটা হচ্ছে আজীবিক গোষ্ঠী প্রতিষ্ঠাতা ছিলেন মঙ্গলীপুত্র গোশাল। আজীবিকরা বেদ, দেবতা, কর্মফল কোনো কিছুতেই বিশ্বাস করতেন না। আর এর পরের প্রশ্নের উত্তরটি হলো বৈদিক যুগে পড়াশোনা ও বিজ্ঞান চর্চা। বৈদিক শিক্ষায় গণিতের চর্চা হতো। যজ্ঞবেদী বানানোর জন্য জ্যামিতির জ্ঞান প্রয়োজন হতো। যজ্ঞবেদী ইট পোড়ানো হতো। ঠিক মতো ইট বানানো ও পোড়ানোর দায়িত্ব পড়তো ইটের কারিগরদের ওপর। আর যজ্ঞবেদী বানাতো মিস্ত্রি আর স্থপতিরা। ফলে স্থপতিদের হাতেই বৈদিক গণিত চর্চা শুরু হয়েছিল। যজ্ঞবেদী তৈরিতে শ্রমিক, ছুতোর, গণিতবিদদের দরকার হতো। তবে ঋগ্বেদে ইটের কথা নেই। সে কথা প্রথম পাওয়া যায় যজুর্বেদে। যজ্ঞের বেদী তৈরির জন্য বিভিন্ন রকম যন্ত্রের ব্যবহার হতো। যজ্ঞ করার জন্য গ্রহ, নক্ষত্র ও কাল ঋতুর সঠিক ধারণা দরকার ছিল। সেই চর্চা থেকে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে জানা বোঝা শুরু হয়। অথর্ববেদের একটা অংশে চিকিৎসাবিদ্যা বিষয়েও আলোচনা দেখা দেয়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 6 দাগের প্রশ্নপত্রটি তার সমাধান করলাম। আর এই রকম নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।